সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে সাদ। আপনারা শুনছেন আরজে সাদ ভূত স্টোরি। বিজ্ঞান এবং বিজ্ঞানের বাহিরে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা থাকে না। ঠিক সেরকম ঘটনাগুলো নিয়েই আমাদের প্রতিবারের এপিসোডগুলো সাজিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম হয়নি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি ঠিক যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি পারভেজ হাসান। আমার দেশের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। বর্তমানে সৌদি আরবে বসবাস করছি। আরজে সাদ ভূত স্টোরিতে এটি আমার প্রথম ইমেল। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি আমার চাচার সাথে ঘটা, যার নাম ইব্রাহিম। ঘটনাটি প্রায় ৫ বছর আগের। আমি তার মতো করে বলার চেষ্টা করছি। আমি ২০১৭ সালে অফিসের ছুটিতে ভাবলাম কোথাও ঘুরে আসা যাক। যেই কথা সেই কাজ। আমি এবং আমার আর ২ বন্ধু মিলে প্ল্যান করলাম কক্সবাজার যাব এবং সমুদ্র উপভোগ করব। ফাইনালি চলেও গেলাম কক্সবাজার আমার এক বন্ধু দীর্ঘদিন থাকায় তার সাথে কথা বলে তার এক পরিচিত হোটেলে উঠলাম। একদিন বিশ্রাম নিয়ে পরদিন বিকালে ঘুরতে বের হলাম। তারপর আমার এক বন্ধু আসলো, চল বার্মিজ মার্কেটে ঘুরে আসি। যেই কথা সেই কাজ। সন্ধ্যার পর সবাই মিলে চলে গেলাম মার্কেটে। বলে রাখা ভালো, বার্মিজ মার্কেটের একটি জায়গা আছে যেখানে অনেক পুরাতন বা সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায়। আমার বন্ধুরা যে যার মতো জিনিসপত্র দেখতে শুরু করলো। আসলে বেসিকলি কিছু কিনতে ইচ্ছা করছিল না, তাই আমি এদিক সেদিক ঘুরে বেড়াতে শুরু করলাম। একসময় আমার একটা চেয়ারের দিকে চোখ পড়ল। একটি আসবাবপত্রের দোকানের সামনে রাখা চেয়ারটি দেখে আমার ভেতর কেমন যেন করে উঠল। বলতে পারেন আমার অনেক পছন্দ হয়ে গেছিল চেয়ারটি দেখতে অনেকটা রাজাদের সিংহাসনের মতো। আমি কৌতূহলবশত দোকানদারকে দাম জিজ্ঞাসা করলাম। দোকানদার যে দাম বলল তাতে আমি আর লোভ সামলাতে পারলাম না। মানে চেয়ারটির দাম আমার আইডিয়ার চাইতে অনেক কম। তাই সিদ্ধান্ত নিলাম চেয়ারটি কিনে ফেলবো। কিন্তু আমার বন্ধুরা বলল, তুই এত দূর এটা নিয়ে যাবে কিভাবে? যাই হোক, পরের একটি কুরিয়ারে বুকিং দিয়ে আমি রিল্যাক্স হয়ে গেলাম। যাবার ২ দিন পর চেয়ারটি আমার কাছে এসে পৌঁছালো। আমার স্ত্রী চেয়ারটি দেখে খুবই পছন্দ করল। এটি আমরা সেট করলাম আমাদের ড্রয়িং রুমের কোনো এক পাশে, যেখান থেকে আমাদের বেডরুম স্পষ্ট দেখা যায়। যাই হোক, প্রথম ৩ দিন ৪ দিন খুবই স্বাভাবিক ছিল। হঠাৎ একদিন রাতে একটা খটখট শব্দে আমার ঘুম ভেঙে গেল। আওয়াজটা অনেকটা এরকম, কেউ যদি চেয়ারে বসে দুলতে থাকে আর চেয়ারের বা ফ্লোরের সাথে খটখট করতে থাকে, অনেকটা সেরকম। আমি চুপ করে খেয়াল করলাম আওয়াজটা আমার ড্রয়িং রুমের দিক থেকেই আসছে। আমি ভাবলাম আমার স্ত্রীর হয়তো ভালো লাগছে না, তাই চেয়ারে বসে দোল খাচ্ছে। কিন্তু না, আমার স্ত্রী তো গভীর ঘুমে বিভোর, তাহলে দোল খাচ্ছে। আমি আমার ভেতরে আস্তে আস্তে ভয় অনুভব করলাম। তারপরেও আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে হাঁটলাম। যখনই রুমে প্রবেশ করলাম, সাউন্ডটা ভ্যানিশ হয়ে গেল। সব ঠিকঠাক। ভাবলাম হয়তো ভুল শুনেছি, এসে শুয়ে পড়লাম। ওই দিন রাতে আর কোনো সমস্যা হয়নি। সকালে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই ব্যাপারে। সে বলল সে কিছুই শোনেনি, তার মানে সাউন্ডটা শুধু আমি উপলব্ধি করেছিলাম। পরদিন রাত ২:৩০ কোনো এক করুণ সুর বেজে উঠল আমার কানে। আমি ভালো করে খেয়াল করে বুঝলাম সাউন্ডটা ওই চেয়ারের দিক থেকেই আসছে। আজকে খটখট শব্দ না, অনেকটা এরকম যেন কেউ গুনগুন করে কিছু বললে যেমনটা মনে হয় তেমন। আমার চাচা ও স্ত্রী ঘুমোচ্ছে, তাদেরকে ডাকলে হয়তো ভয় পাবে, তাই আর তাদেরকে না ডেকে নিজেই আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে গেলাম। রুমের পাশেই বারান্দা, সেখান দিয়ে হালকা চাঁদের আলো রুমে প্রবেশ করছে। আমি সেই আলোতে স্পষ্ট দেখলাম কেউ একজন চেয়ারে বসে দুলছে আর নিচের দিকে তাকিয়ে দুলে দুলে কোরআন শরীফ পড়ছে। ভালো করে খেয়াল করলাম এটি একজন পুরুষ মানুষ, যার গায়ে একটা সাদা জুব্বা আর চাঁদের আলো চকচক করছে। মুখে দাড়ি এবং অসম্ভব সুন্দর চেহারা, এবং তার মাথার চুল অনেকটা বড়। পুরো রুম থেকে অসম্ভব সুন্দর একটি ঘ্রাণ আসছে। এরকম ঘ্রাণ আমি কোনো দিন পাইনি। এটি দেখে আমি যেন আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আমি অনড় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম ওই লোকটা বসা থেকে দাঁড়িয়ে গেল এবং বারান্দার দিকে হাঁটা শুরু করলো। দেখলাম লোকটা সাধারণ মানুষের চেয়ে অনেক লম্বা, আনুমানিক ৯-১০ ফিট হবে। উনি আস্তে আস্তে হেঁটে
সোজা বারান্দার গ্রিল ভেদ করে বিলিয়ে হাওয়ায় মিলিয়ে গেল, যা দেখে আমি প্রচণ্ড রকমের ভয় পাই। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম আমি জানি না। যখন আমার জ্ঞান ফেরে তখন পরদিন দুপুরে আমার গায়ে প্রচণ্ড জ্বর। আমার বিছানার পাশে আমার স্ত্রী এবং আত্মীয় স্বজন, তারা নাকি আমাকে বারান্দায় অচেতন অবস্থায় পায় সকালবেলা। তারপর আমি তাদেরকে পুরো ঘটনাটি বলি। কিন্তু কয়েকদিন অতিবাহিত হলেও অনেক ডাক্তার দেখানোর পরও আমার কোনোভাবে জ্বর কমছিল না। আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে। তারপর আমার শ্বশুরের পরিচিত এক হুজুরকে তিনি বাসায় নিয়ে আসলেন। তিনি আমাকে দেখে বললেন, পৃথিবীর কোনো ডাক্তার নেই যে তোমার জ্বর ভালো করতে পারবে। তারপর তিনি ওই চেয়ারের কাছে গিয়ে কিছু একটা দেখতে লাগলেন। এক পর্যায়ে সবাইকে ডাক দিয়ে কিছু দেখতে বললেন। চেয়ারটির পেছনে খোদাই করে আরবিতে অনেক কিছু লেখা, যা আসলে আমরা এর আগে কখনোই খেয়াল করিনি। উনি ওনার জিনদের মাধ্যমে জানতে পারেন এই চেয়ারটি নাকি কোনো এক বুজুর্গ মানুষ ব্যবহার করতেন, যিনি যথেষ্ট ভালো একজন মানুষ ছিলেন। তার সাথে নাকি অনেক ভালো জিন ছিল, যাদেরকে দিয়ে তিনি মানুষের উপকার করতেন। তিনি যখন মারা যান তখন তার পালিত এক জিন এই চেয়ারে এসে বাস করতে শুরু করে। আমি নাকি যাকে দেখেছি সেও একজন জিন। চুপ চুপ করে সে আমাকে দেখছে, হয়তো পছন্দ করেনি, তাই আমার এই অবস্থা। যাই হোক, পরে হুজুর আমাকে পানি পড়া ও একটি তাবিজ দেন ডান হাতে বাঁধার জন্য। বলেন আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু ঘটনাটি এখনো আমার পিছু ছাড়েনি। মাঝে মাঝেই সেই স্বপ্নে দেখা লোকটি সেই চেয়ারটিতে বসে তিনি কোরআন তেলাওয়াত করেন এবং সুন্দর হাসি দেন, যা আমি কোনো দিন কোনো মানুষের মধ্যে দেখিনি। এটা আমার জীবনের নিয়মিত একটি ঘটনা। কর্মব্যস্ততার মধ্যে সময় পাই না, তাই ঘটনাটি অনেক কষ্ট করে লিখলাম। পড়ে শোনালে খুশি হবেন জানিয়েছেন, এবং তিনি বলেছেন যে তার এলাকায় নীলকুঠির কিছু ঘটনা আছে যেগুলো তিনি আমাদের পাঠাবেন। তিনি লিখেছেন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের পরে সবচাইতে বেশি জায়গা থেকে যারা আমাকে শোনেন তারা হচ্ছে সৌদি আরব ও মিডল ইস্ট প্রবাসী। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। ঘটনাটি আসলে অন্যরকম। আমার শুধু প্রশ্ন, এত কিছু ঘটে গেল, তারপরেও আপনি চেয়ারটি কেন বাসায় রেখে দিলেন? এই চেয়ারটিকে আসলে কোনোভাবে সম্ভব ছিল না যে কোথাও গিয়ে কাউকে দিয়ে দেবার বা বিক্রি করার, বা বিক্রি করলে হয়তো অন্য কেউ আবার বিপদে পড়তে পারেন। আমি জানি না কি করা উচিত, কিন্তু এটা কি বাসায় রাখা উচিত আমি ঠিক জানি না। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম সাদ ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম মুহাম্মদ হাসান, বাসা রাজশাহী জেলায়। আমি খুব অল্প কিছুদিন আরজে সাদ স্টোরির নিয়মিত শ্রোতা হয়েছি। আমি নিয়মিত আপনাদের এপিসোডগুলো শুনছি। অন্যদের পাঠানো ঘটনা শুনে আমার অনেক ইচ্ছা করত যে আপনাকে ঘটনা পাঠাবো, কিন্তু তেমন কোনো ভালো ঘটনা পাইনি, তাই লিখতে পারিনি। আজকে ছোট ভাইয়ের একটি ঘটনা শুনলাম, অনেক ভালো লাগলো, তাই মনে হলো আপনার কাছে ইমেল করে পাঠাবো। তাই আজ লিখতে বসলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। এটি আমার প্রথম পাঠানো ঘটনা, তাই জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি সিলেক্টেড হলে অনেক খুশি হব। ঘটনাটি ঘটে আমার মেসের এক ছোট ভাইয়ের সাথে। ঘটনার তারিখ 22/1/2023, সন্ধ্যার একটু আগে। আগে কিছু কথা বলে রাখি, ঘটনাটি 100% সত্য। এই মেসকে ঘিরে আরো অনেক বিভিন্ন ঘটনা রয়েছে, সময় পেলে লিখে পাঠাবো। আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র। সঙ্গত কারণে আমি মেসের নাম উল্লেখ করছি না। আমার মেসের দুপুরে মেসের ছোট ভাই বড় ভাই সবাই মিলে একসাথে ছাদে খাওয়া দাওয়া করি। এমনই একদিন আরজে সাদ ভূত স্টোরির কথা উঠতেই একদম গল্প শুরু হয়ে যায়। তখন একজন কাছের ছোট ভাই বলে উঠল যে তার সাথে নাকি এমন একটি ঘটনা আছে যেটা গতকাল ঘটেছে। আমি কথাটি শোনার পর অবাক হই এবং তাকে আগ্রহের সাথে বললাম, কি ঘটেছে তোমার সাথে, তুমি কি বলতে পারবে? কিছু কারণে এখানে আমি তার ছদ্মনাম ব্যবহার করব। তার নাম দিলাম নয়ন। নয়ন যেভাবে আমাকে ঘটনাটি বলেছে আমি ঠিক সেভাবেই বলছি। বলছে নয়ন, আমি নয়ন ইলেকট্রিক্যাল টেকনোলজির সেকেন্ড সেমিস্টারের একজন ছাত্র। যারা পলিটেকনিকে পড়েন তারা জেনে থাকবেন যে পলিটেকনিকের 2 শিফটে ক্লাস হয়, সকাল এবং বিকাল। আমি বিকালের শিফটে পড়ি। ঘটনা ঘটার দিনে কলেজ থেকে এসে আমার শরীর কেমন যেন অনেকটা খারাপ হতে শুরু করলো। কলেজ থেকে এসে
আমি আমার ব্যাগটা রেখে হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে শুয়ে পড়ি। ফোনে ওয়াজ শুনি। একটু পরেই আমার চোখে ঘুম জড়িয়ে আসে। তখন আমি পুরোপুরি ঘুমোইনি। এখানে বলে রাখা ভালো, আমার রুমটি ছিল 4 তলার ঠিক মাঝামাঝি। আমাদের মেসটি তৈরির সময় নাকি অনেক পুরনো একটি বটগাছ কেটে মেসটি তৈরি করা হয়েছিল। সেখানে নাকি হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা সহ নানা রকমের মানত করত। যাই হোক, ঘটনায় ফিরে আসি। শুয়ে থাকা অবস্থায় আমি যখন ঘুমিয়ে পড়ব তখনই দেখতে পেলাম আমার রুমের মাঝে ঠিক আমার বন্ধুর মতো একই রকম দেখতে কেউ একজন একটি কোণায় দাঁড়িয়ে আছে, একটা অবয়বের মতো। তার হাত বাড়িয়ে সে আমার দিকে এগিয়ে আসছে। তখন আমার মনে হলো আমার রুমের দরজা তো লাগানো, তাহলে সুমন আসলো কোথা থেকে? তখন বুঝলাম আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এটা সুমন নয়, সুমনের রূপধারী কোনো একটি অবয়ব। ঠিক ওই সময় আমি অবয়বটিকে দেখে ভীষণভাবে ভয় পেয়ে যাই। তখনই আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার বাম দিকের পাঁজরের হাড় যেন ভেঙে যাবে এমন ব্যথা শুরু হয়ে যায়। আমার পুরো শরীর অবশ হয়ে পড়ে। ওই সময় দেখা ছাড়া আমার আর কোনো কিছুই করার ছিল না। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি, কিন্তু যা দেখছি সবই আমার সাথে বাস্তবে ঘটছে। চিৎকার দিতে চেষ্টা করলাম, পারলাম না। অবয়বটি হঠাৎ আমার মাথার ডান পাশে চলে আসে, চোখের উপর মোবাইলটি সজোরে চেপে ধরে। তখন অনেক চেষ্টা করছিলাম অবয়বটি থেকে বাঁচার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। তারপর আস্তে আস্তে আমার শরীরে আমি চাপ অনুভব করি। আমি সবই দেখছি, বুঝতে পারছি, অনুভব করতে পারছি, কিন্তু কিছুই করতে পারছি না। বুঝতে পারছিলাম আমি কোনো এক অশরীরী খারাপ কিছুর পাল্লায় পড়েছি। শরীর অনেক ভারী হয়ে পড়েছিল। এমন সময় মাগরিবের আজান ভেসে আসলো কানে, আর সব কিছু স্বাভাবিক হয়ে গেল। একটু পর আমি নড়তে পারি এবং উঠে বসি। শুনলাম মাগরিবের আজান দিচ্ছে চারিদিকে। আমি আস্তে আস্তে বাহিরে যাই। ফ্রেশ হয়ে বাসায় ফোন দিয়ে সবকিছু জানাই। বাসায় আমাকে সবাই শান্ত করে এবং ভয় পেতে নিষেধ করে। তুলারাশির জাতক হওয়ার কারণেই আমি এই রকম ঘটনার সম্মুখীন হয়েছি বলে তারা জানায়। কিন্তু সেদিন সত্যি আমি অনেক ভয় পেয়েছিলাম। আমার এই ঘটনাটি অনেক আলাদা। তো সাদ ভাই, এই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। এই ঘটনা শোনার পর 4 তলা ফ্লোরে আরও কিছু ছোট ভাই এবং বড় ভাইকে জিজ্ঞাসা করে বিভিন্ন কিছুর ঘটনা পাই, যেগুলো বলা যাবে। যাই হোক, ঘটনাটি সিলেক্টেড হলে আমি পরবর্তীতে সেগুলো পাঠিয়ে দিব। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোড। আমরা দুটো ছোট্ট ইমেল দিয়েই আমরা আমাদের ঘটনা সাজিয়েছিলাম। সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে পাঠান, এবং আপনারা যেভাবে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন সেটা হচ্ছে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে এবং সেখানে দেখুন একটি মেল দেওয়া আছে। আপনারা ওই মেলে আপনার জীবনের ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।